আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই বিশ্বের যে একটা সংকটময় সময় চলছে, করোনার সংকটকালীন সময়ে বাসায় অবস্থান করছো, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে ভালো আছো, নিরাপদে আছো। আমি বরাবরের মতোই তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যযুগের সভ্যতার ইতিহাস মধ্যযুগের একটি ক্লাস নিয়ে। আমরা বরাবরের মতো জানি যে ঢাকা কলেজের ইতিহাস বিভাগ করোনার শুরু থেকেই আমরা অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম যাকে ধন্যবাদ জ্ঞাপন না করলেই নয়, আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ মহোদয়, প্রফেসর নেহাল আহমেদ স্যার, বর্তমান ঢাকা শিক্ষা বোর্ডের, ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমাদের উপাধ্যক্ষ স্যার এবং আমাদের বিভাগীয় প্রধান, সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমরা সবাই চেষ্টা করছি অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমটি এগিয়ে নিয়ে যেতে। তো কথা আর না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা জানি আমাদের আলোচনার পত্রের শিরোনাম, সেটা হচ্ছে সভ্যতার ইতিহাস মধ্যযুগ। পত্রকোট সম্পর্কে আমরা অবগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রুসেডের ফলাফল। অর্থাৎ আমরা এই ক্রুসেডের উপর আজকেরটা নিয়ে 3টে ক্লাস পেলাম। ক্রুসেড সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি, পরবর্তী ক্লাসে ক্রুসেডের ঘটনা প্রবাহ সম্পর্কে জেনেছি। আজকে যে বিষয়টি নিয়ে পড়িয়ে এই ক্রুসেডের এই চ্যাপ্টারটি শেষ করব, সেটি হচ্ছে ক্রুসেডের ফলাফল। চলো শুরু করা যাক আজকের আলোচনা। ক্রুসেডের ফলাফলের কথা যদি বলতে হয়, যে প্রায় 200 বছর স্থায়ী ক্রুসেড পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তো পবিত্র নগরী জেরুজালেমের উপর কেন্দ্র করে খ্রিস্টানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ক্রুসেডের প্রধান উদ্দেশ্য হলেও খ্রিস্টানগণ এই উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়েছিল। তবে ক্রুসেডের প্রত্যক্ষ উদ্দেশ্য সাধিত না হলেও এর পরোক্ষ ফলাফল ছিল সুদূরপ্রসারী। এবার আসা যাক ক্রুসেডের কি ফল ছিল। ধ্বংস এবং রক্তক্ষয়, এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে ক্রুসেড ছিল ধ্বংস এবং অবলুপ্তির একেবারে শেষ করে দেওয়ার একটি মূর্ত প্রতীক। ক্রুসেডের ফলে পশ্চিম এশিয়ার বিস্তৃত এলাকা এবং বহু নগর ধ্বংস হয় এবং এশিয়ার বহু শস্য শ্যামল ভূমি সৈন্যদের দ্বারা পদদলিত হয়। তো বহু বিত্তশালী পরিবার সর্বস্ব হারিয়ে পথে নামে। বহু অপরদিকে খ্রিস্টান যারা ছিল তারা কিন্তু বিপুল পরিমাণ ধন সম্পদের এবং লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও মুসলমানদের হাত থেকে পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধার করতে পারেনি। অর্থাৎ ধ্বংস আর রক্তক্ষয় ছিল ক্রুসেডের একটি বিষম ফল বলা যায়। তো আরেকটি বিষয় নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে সামন্ত প্রথার অবনতি ও পতন। ইউরোপের সামন্ত প্রথার অবনতি এবং পতন এই ক্রুসেডের মাধ্যমে হয়েছিল। অর্থাৎ ক্রুসেড কি বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ ফল হিসেবে বিবেচনা করা হয় ইউরোপের সামন্ত প্রথার অবনতি এবং পতনের কারণ হিসেবে বা ফল হিসেবে। তো কারণ ক্রুসেড চলাকালীন সময়ে যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ইউরোপীয় যে সামন্ত প্রভু যারা ছিল তাদের ভূসম্পদ বিক্রি করতে বা অন্যের নিকট বন্ধক রাখতে তারা বাধ্য হয়েছিল। কারণ ক্রুসেডটি কিন্তু মূলত পোপের পরামর্শক্রমে বা পোপের আদেশক্রমে সাধারণ মানুষ এই ক্রুসেডে অংশগ্রহণ করে। কিন্তু যুদ্ধের শোচনীয় পরিণতি তাদের আর্থিক কল্যাণ সাধন করতে পারেনি। ফলে অনেক সামন্ত তাদের বিষয় সম্পত্তি হারিয়ে একেবারে হীনবল হয়ে পড়ে। তো সামন্ত প্রথার অবনতির পিছনে দেখা যাচ্ছে যে এই যে যুদ্ধকালীন সময়ে বিভিন্ন তাদের নিজস্ব যে ভূসম্পদ ছিল তা বিক্রি করে দিত, অন্যের নিকট বন্ধক রাখত, যার ফলে অতিরিক্ত আর্থিক অপচয়ের মাধ্যমেই এই ক্রুসেড সামন্ত প্রথার অবনতি এবং পতন ডেকে আনে। সামন্তবাদের এই অবনতি ও পতনের মধ্য দিয়ে ইউরোপের একদল মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। অন্যদিকে সামন্ত প্রভুদের সাথে যেসব ভূমিদাস সবকিছু ফেলে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল তারা দাসত্ব হতে মুক্তি লাভ করে। এটি একটি ভালো দিক। শুধু তাই নয়, সামন্ত প্রথার অবনতি, ভাঙন ও অবসানের মধ্য দিয়ে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনাও ঘটে। ধর্মযাজকদের এই ক্ষমতা খর্ব হয় এই ক্রুসেডের ফলাফলের কারণে। দেখা যাচ্ছে যে মধ্যযুগে
ইউরোপীয় সমাজ ছিল প্রতিক্রিয়াশীল, অর্থাৎ মুহূর্তের মধ্যে তারা প্রতিক্রিয়া দিতে পারত। তো দেখা যাচ্ছে যে যারা কিনা গোঁড়া ধর্ম যাজক যারা ছিল, তাদের কুসংস্কারাচ্ছন্ন প্রভাবে সমাজের অগ্রগতির পথ ছিল একেবারে রুদ্ধ। এই ধর্মযাজকদের উগ্র প্রচারণার ফলেই ইউরোপের বিভিন্ন শ্রেণীর পেশার যে মানুষ তারা ক্রুসেডে যোগদান করে। অর্থাৎ উগ্র ধর্ম যাজকদের যে উগ্র প্রচারণা, তা মূলত ইউরোপের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে এই ক্রুসেডে যোগদান করতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ ধর্মযাজকদের এই ক্ষমতা খর্ব খর্ব করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু এসেছিল এই ক্রুসেডের ফল হিসেবে। তো ক্রুসেডের যোগদানের উদ্দেশ্যে ভিন্নতা থাকলেও ক্রুসেডের প্রথম দিকে সকল শ্রেণীর ও পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে পোপের নেতৃত্ব মেনে নিয়েছিল। অর্থাৎ পোপের নেতৃত্বর কারণেই বা পোপ এই নেতৃত্ব গ্রহণ করার মাধ্যমেই ক্রুসেডের প্রতি সাধারণ বা সকল শ্রেণীর মানুষ বা পেশার মানুষ যদি বলি, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে নেমেছিল। ফলে পোপ ও রোমান চার্চের ক্ষমতা, মর্যাদা, প্রতিপত্তি, আবার বলছি, পোপের রোমান চার্চের ক্ষমতা, মর্যাদা ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। এমনকি বিভিন্ন ইউরোপীয় যে রাষ্ট্রের নীতি, হ্যাঁ, বিভিন্ন ইউরোপের যে রাষ্ট্রের নীতি বা পলিটিক্যাল যে চিন্তা যাদের ছিল বা অন্যান্য রাষ্ট্রের প্রতি যাদের যে নীতি নির্ধারণের ব্যাপার ছিল, এই নীতি নির্ধারণেও এই পোপের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আস্তে আস্তে সুদৃঢ় হয় বা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ পোপের নেতৃত্বকে মেনে নিয়ে সাধারণ জনগণ, সাধারণ পেশার মানুষ, সকল পেশার মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন এই রোমান চার্চের আস্তে আস্তে ক্ষমতা, মর্যাদা, প্রতিপত্তি বৃদ্ধি পায়। এবং তারই ফল হিসেবে দেখা যাচ্ছে যে ইউরোপীয় রাষ্ট্রীয় যে নীতি নির্ধারণের ব্যাপারে পোপের একেবারে প্রত্যক্ষ নিয়ন্ত্রণটি পুরোপুরি প্রতিফলিত হয়। শুধু যে তাই নয়, যে ক্রুসেডের ব্যয় নির্বাহের অজুহাতে, আবারও বলছি, ক্রুসেডের ব্যয় নির্বাহের অজুহাতে সংশ্লিষ্ট এলাকার রাজার মাধ্যমে জনগণের নিকট থেকে অতিরিক্ত কর আদায়, ক্রুসেডের যোগদানে অপারগ ব্যক্তিবর্গের নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায়, ধর্মযুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পদ পোপের নিকট রেখে যাওয়া, এদের অনেকেই যুদ্ধে নিহত হতো এবং অনেকে ফিরে এসেও পোপের নিকট অর্থ সম্পদ ফেরত পাননি, ইত্যাদি নানাভাবে পোপ অঢেল সম্পত্তির মালিক হন। অর্থাৎ দেখা যাচ্ছে যে পোপের সম্পদ বৃদ্ধির একটি মাধ্যমই শুরু হয় হচ্ছে এই ক্রুসেডের ফলাফল হিসেবে। কিন্তু ক্রুসেডের ব্যাপারে মানবিক বিপর্যয়ের ফলে পোপ কর্তৃক আয়োজিত ধর্মযুদ্ধকে মানবতা বিরোধী বলে জনগণ বিবেচনা করে। আবারও বলছি, পোপ কর্তৃক আয়োজিত এই ধর্মযুদ্ধকে এক পর্যায়ে মানবতা বিরোধী বলে জনগণ বিবেচনা শুরু করে। অর্থাৎ ক্রুসেডের ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে মানুষের চিন্তাধারা প্রশস্ত হয় এবং ধর্মযাজকদের প্রচারণার ফাঁক বের হয়ে যায়। অর্থাৎ ধর্মযাজকদের যে প্রতারণামূলক যে প্রচারণা, আবারও বলছি, ধর্মযাজকদের প্রতারণামূলক যে প্রচারণা, এই প্রতারণামূলক প্রচারণার কারণেই কিন্তু ক্রুসেডের ভয়াবহ পরিণতির দিকে চলে যায় এবং মানুষের চিন্তাধারাটা আস্তে প্রসারিত হয় বা প্রশস্ত হয়, যার কারণে এই ধর্মযাজকদের যে মানে দুষ্ট চিন্তা, এই চিন্তাটা মানুষের কাছে আস্তে আস্তে প্রকাশিত হয়। তো মানুষ ক্রমেই চার্চ ও পোপ বিরোধী হয়ে ওঠে একটা পর্যায়ে। অর্থাৎ একটু আগে আমরা যেটা জেনেছি যে মানুষ পোপের নেতৃত্বকে মেনে এই ক্রুসেডে সাধারণ শ্রেণী এবং সাধারণ পেশা শ্রেণীর মানুষ সবাই অংশগ্রহণ করেছিল এবং এই পোপের অরাজক চিন্তা বা প্রতারণামূলক যে প্রচারণা, এই সমস্ত কারণে মানুষ ক্রমেই যখন দেখতে পেল যে ক্রুসেডের ভয়াবহ পরিণতিতে পরিবর্তিত হচ্ছে, ঠিক ওই সময় মানুষ চার্চ এবং পোপ বিরোধী হয়ে ওঠে। তো মানুষের মধ্যে পোপের উজ্জ্বল অবস্থান ধীরে ধীরে ম্লান হয়ে যায়, ফলে পোপ ও ধর্মযাজকের ক্ষমতা ও প্রতিপত্তি বহুলাংশে আস্তে আস্তে খর্ব থেকে খর্বতর হয়। চতুর্থ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সম্পর্ক স্থাপন। ক্রুসেডের একটি গুরুত্বপূর্ণ ফলই ছিল এই প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে সম্পর্ক স্থাপন ও ভাবের আদান প্রদান। ক্রুসেড চলাকালীন দীর্ঘ প্রায় 200 বছর ধরে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ভাবের আদান প্রদান হয় এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে গভীর সম্পর্ক স্থাপিত হয়। তো এর ফলে দেখা যাচ্ছে ইউরোপীয় নাগরিকদের ভৌগোলিক জ্ঞানের পরিধি
সম্প্রসারিত হয় এবং প্রাচ্যের সমরনীতি, সমরাস্ত্র ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করে বা জন্মে। তাছাড়া ইউরোপীয়গণ মুসলমানদের নিকট থেকে মেরিনাস কম্পাসের ব্যবহার এবং উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে। ইউরোপীয়রা সিরিয়া, এটা কিন্তু একটা পজিটিভ সাইড, তো ইউরোপীয়রা সিরিয়ার বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম যেমন বর্ম, সংবাদ বাহক পায়রা, সামরিক কুচকাওয়াজ ইত্যাদি সম্পর্কে তারা জ্ঞান লাভ করে। তো ক্রুসেডের কারণে আরেকটি ফল যেটা দেখা যাচ্ছে যে লেবু, তরমুজ ইত্যাদি ইউরোপীয় যে সমস্ত ফল সেগুলো পাশ্চাত্য দেশে আস্তে আস্তে প্রচলিত হয়। এবার আসি রেনেসাঁ এবং আধুনিক ইউরোপের জন্মটা কিভাবে হয়েছে এই ক্রুসেডের ফলাফলের দরুন। ঐতিহাসিক আর্নল্ড টয়নেবির মতে যে ক্রুসেডের ফলে আধুনিক ইউরোপের জন্ম লাভ করে। আবার বলছি, আর্নল্ড টয়নেবি, ঐতিহাসিক আর্নল্ড টয়নেবি বলছেন যে ক্রুসেডের ফলে আধুনিক ইউরোপের জন্ম হয় বা জন্ম লাভ করে। মধ্যযুগের ধর্মযাজকদের যে গোড়ামিতে ইউরোপীয় যে সৃজন শক্তি অবলুপ্ত হয়েছিল, পক্ষান্তরে মুসলমানদের শিক্ষা, সাহিত্য, কলা, দর্শন ও সুরুচিপূর্ণ যে জীবনযাত্রা অবলোকন করে তারা তাদের পূর্বের যে বর্বরতা এবং অহংকারের অর্থহীনতা উপলব্ধি করে, অর্থাৎ এই ইউরোপবাসী, এবং তারা সুমার্জিত রুচি জ্ঞান সম্পন্ন এবং উচ্চতর ভাবধারা এবং উদার মনোভাবের নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে। সুতরাং আমরা বলতেই পারি যে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ইউরোপে প্রথমে রেনেসাঁ বা তা নবজাগরণ বা পরে আধুনিক ইউরোপের জন্মলাভ ও বিশ্ব সভ্যতার অগ্রগতিতে ক্রুসেডের অবদান অনস্বীকার্য, অপরিসীম। ষষ্ঠ পয়েন্টে যেটা নিয়ে আলোচনা করব যে শিক্ষা এবং সাহিত্য ও সংস্কৃতির উপরে ক্রুসেডের কি প্রভাবটা ছিল বা ক্রুসেডের ফলাফলটা কিভাবে এখানে এস্টাবলিশড হয়েছে। ক্রুসেডের ফলে ইউরোপবাসী মুসলমানদের নিকট হতে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ললিতকলা, ভাস্কর্য, স্থাপত্য, দর্শন, গণিত, চিত্রকলা, শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রে সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান লাভ করেছিল। এই ক্রুসেডের ফলে মুসলমানদের হাতে তারা হতে থেকে তারা চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে এবং সংগৃহীত পুস্তক গবেষণা করে, যে সংগৃহীত যে পুস্তকগুলো ছিল এগুলো গবেষণা করে ইউরোপবাসীরা জ্ঞানের বিভিন্ন ধারায় হাঁটতে শুরু করে। তো ইউরোপীয় যে রাজন্য বর্গ যারা ছিল তারা গণিত শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র, দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ তৎকালীন সময়, গণিত শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রের উপর লিখিত বহু আরবি গ্রন্থ ল্যাটিন ভাষায় অনুবাদে পৃষ্ঠপোষকতা করে। অর্থাৎ ল্যাটিন ভাষায় এই যে গণিত শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রের উপরে আরবি গ্রন্থে যে লেখাগুলো ছিল ল্যাটিন ভাষার, সেগুলো অনুবাদের জন্য এই যে যারা পরবর্তী সময়ে এরা কি করলো, যে অনুবাদের জন্য এরা পৃষ্ঠপোষকতা অর্থাৎ ফান্ডিং করা শুরু করলো, ফিনান্স করা শুরু করলো। কেমব্রিজের দ্য হলি সেপুলচার এবং লন্ডনের দ্য গ্রেট টেম্পল, আবারও বলছি, কেমব্রিজের দ্য হলি সেপুলচার এবং দ্য লন্ডনের দ্য গ্রেট টেম্পল জেরুজালেমের পবিত্র গির্জার পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়েছিল। অর্থাৎ জেরুজালেমের পবিত্র গির্জার আদলে এই দুটি তৈরি করা হয়। এবং ক্রুসেডার যারা ছিল, যারা ধর্মযোদ্ধা যারা ছিল, তাদের জন্য সামরিক স্থাপত্য রীতি অনুকরণে, তাদের সামরিক স্থাপত্য রীতির অনুকরণে মিশর ও সিরিয়ায় দুর্গ নির্মিত হয়। দাড়ি রাখা, কার্পেটের ব্যবহার, মসলিনের প্রচলন ইত্যাদি ছিল ক্রুসেডের কারণে পাশ্চাত্যের উপর প্রাচ্যের প্রভাব প্রমাণ করে। সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার কিভাবে ক্রুসেডের ফলাফল হয়ে দাঁড়ায়। ধর্মযুদ্ধের ফলে ইউরোপের ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল, কারণ এই যুদ্ধের ফলে সমুদ্র পথে ভূমধ্য সাগরে ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ক্রুসেডের শুরুর প্রাক্কালে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের যে অবনতি হয়েছিল, ক্রুসেডের পরবর্তী সময়ে তা পূর্বের তুলনায় অনেক সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তো ক্রুসেডের সময়ে প্রাচ্যের বিভিন্ন এলাকায় আগমনের লক্ষ্যে নতুন নতুন অনেক যোগাযোগ পথ সৃষ্টি হয়, আর এই সব পথ ধরেই
ক্রুসেড পরবর্তী সময়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পায়। দামেস্ক, আলেকজান্দ্রিয়া, কায়রো, মসুল প্রভৃতি বৃহৎ বৃহৎ যে শহরগুলো ছিল সেখান থেকে জাহাজ বোঝাই পণ্যদ্রব্য ভূমধ্যসাগরের মধ্য দিয়ে ইউরোপ তথা প্রথমে ইতালির বন্দরে এবং পরবর্তী সময় সেখান থেকে ইউরোপের বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। তো ক্রুসেডার যারা ছিল, যেখানে ধর্মযোদ্ধা যারা ছিল, তাদের এই প্রাচ্যের বিভিন্ন এলাকা আক্রমণ করতে এসে এখানকার সিল্ক, মসলিন, সুগন্ধি, বিভিন্ন দ্রব্য ও মশলা, আতর, হাতির দাঁত, কার্পেট ইত্যাদির সাথে পরিচিত হয় এবং এগুলো ব্যবহারে তারা অভ্যস্ত হয়ে ওঠে। ফলে এই সব দ্রব্যের আমদানি রপ্তানিকে কেন্দ্র করে উভয় এলাকায় বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। সর্বোপরি এক কথায় বলা যায়, সমুদ্রপথে ইউরোপীয় বণিকরা প্রাচ্যের সাথে বাণিজ্যিক যোগাযোগ পুনঃস্থাপন করে বাণিজ্যের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়। প্রাচ্য দেশের কাঁচামাল ও খনিজ দ্রব্যের সাহায্যে ইউরোপে শিল্পের চরম উৎকর্ষ সাধিত হয়। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনার বিষয়, ক্রুসেডের ফলাফল। আমরা একটু যদি রিশাফেল করি তাহলে দেখতে পাবো যে প্রথমে আমরা জানতে পেরেছি ধ্বংস এবং রক্তক্ষয় সম্পর্কে ক্রুসেডের, এরপরে যা আমরা জানতে পেরেছি সামন্ত প্রথার অবনতি এবং পতন যা ক্রুসেডের ফলাফল হিসেবে পরিগণিত হয়েছিল। এরপরে আমরা জানেছি ধর্মযাজকদের ক্ষমতা খর্ব হয়েছিল কিভাবে। প্রাথমিক পর্যায়ে ধর্মযাজকরা ছিল মূলত এই ক্রুসেড যারা অংশগ্রহণ করেছিল তাদের সুদৃষ্টিতে পড়েছিল, ক্রুসেডের পোপের নেতৃত্বকে মেনে নিয়েছিল এবং ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে দেখা যায় এই ক্রুসেডের ফলে যে ভয়াবহ পরিণতির শিকার হয় তৎকালীন ইউরোপীয় সমাজ, এই কারণে পরবর্তীতে মানুষের চোখ খুলে যায়, মানুষ বুঝতে পারে এবং তারা কিনা এই ধর্মযাজকদের ক্ষমতা খর্ব করার আপ্রাণ চেষ্টায় লিপ্ত হয় বা চালিয়ে যায়। তো এরপরে যেটি দেখেছি আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে। আমরা দেখতে পেরেছি উভয় অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির যে একটা মিথস্ক্রিয়া, এই বিষয়টি আমরা এই পয়েন্টে দেখতে পাই এবং দেখতে পাই শুধুমাত্র পোশাক পরিচ্ছদ বা ব্যবহার্য বিষয় নয়, আমরা খাদ্যদ্রব্যেও অনেক মিথস্ক্রিয়া বা আদান প্রদানের ব্যাপারটি, সংস্কৃতির আদান প্রদানের ব্যাপারটি আমরা একেবারে দৃশ্যমান হয়। এবং পরে যেটি দেখেছি যে রেনেসাঁ এবং আধুনিক ইউরোপের জন্ম ঘটেছিল এই ক্রুসেডের ফলাফল হিসেবে এবং শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের উপরে যে প্রভাব, এটিও কিন্তু আমরা ক্রুসেডের ফলাফল হিসেবে প্রতীয়মান হয় বা দেখতে পাই। এবং লাস্ট যেটা দেখেছি যে শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থাৎ এই প্রাচ্যের যে কৃষিজ পণ্য, প্রাচ্যের যে উৎপাদিত পণ্য, এই সমস্ত জিনিস পাশ্চাত্যে গিয়ে তাদের শিল্প বিপ্লবের কারণ হয়ে দাঁড়ায় বা শিল্পের উন্নতির জন্য একটি পাথেয় হয়ে দাঁড়ায় এই সমস্ত প্রাচ্যের কাঁচামাল সমূহ। তো দেখা যাচ্ছে যে এই ছিল মূলত আমাদের ক্রুসেডের ফলাফল এবং ক্রুসেডের এই ফলাফলের মাধ্যমে আমরা আমাদের ক্রুসেড সম্পর্কে অধ্যায়ের যে অংশটি সেটা আমরা শেষ করতে পারলাম, সমাপ্ত করতে পারলাম। এবং একটি বলে রাখা দরকার, ক্রুসেডের উপরে আমার আজকের ক্লাস সহ 3টি ক্লাস হয়েছে। তো এই ক্রুসেডটি আমরা 3টি ক্লাসের মাধ্যমেই আমরা সমাপ্ত করতে পেরেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সকলেই জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি, নিরাপদে থাকি। আমরা সবাই চাই আমরা বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা কিনা আমাদের বয়স ছোট, সকলের প্রতি খেয়াল রাখতে এবং এটা মনে রাখতে আমাদের নিজে থেকে ভালো থাকতে হবে। এবং আমরা সবাই আসলে দোয়া করি আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলের জন্য দোয়া করতে, সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই প্রত্যাশা করি। আগামী একটি নতুন একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই চেষ্টা করবে নিরাপদে থাকতে, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।